আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 8 জনই রোহিঙ্গা নাগরিক। সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প 8 ইস্টের মোহাম্মদ হারেস, ক্যাম্প 1 ওয়েস্টের পুটনি, ক্যাম্প 10 ব্লক এফ এর মোহাম্মদ কালাম, সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, ক্যাম্প 9 এর মোহাম্মদ হোসেন আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা বেগম এবং স্থানীয় বাসিন্দা আব্দুল করিম। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়েছে কিনা, সেই সঙ্গে যুক্ত করবেন যে এই ঘটনা আসলে আহত কতজন, সর্বশেষ খবর জানাবেন। ফাতিমা, আপনি যেটা জানতে চেয়েছেন, এখনো পর্যন্ত আরেকজনের নিহতের তথ্যটা এখনো নিশ্চিত করা যায়নি। তবে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সাথে কথা বলেছি। তিনি 9 জন মৃত্যুর কথা এ পর্যন্ত স্বীকার করেছেন এবং তার মধ্যে রয়েছেন একজন স্থানীয়, সে 6ষ্ঠ শ্রেণীর থাইংকালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র, এবং বাকি 8 জন হচ্ছে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। তাদের নিহত হওয়ার তথ্যটি তিনি নিশ্চিত করেছেন এবং আহত এ পর্যন্ত কাউকে পাওয়া যায়নি, যেটা নিশ্চিত করেছেন যে ফায়ার সার্ভিসের কক্সবাজার সহকারী ও পরিচালক অতীশ সাকমা। তিনি জানিয়েছেন আহত তারা উদ্ধার করেনি, নিহতদের উদ্ধার করেছে। এখন স্থানীয় রোহিঙ্গা এবং স্থানীয় লোকজন যে পাহাড়ে যে ছাপা পড়ে অনেকে আছেন সেটা আশঙ্কা করছেন। তবে এখনো পর্যন্ত আর বাকি 9 জনের পর আর কোনো লাশ উদ্ধার হয়নি। তো গতকাল রাত থেকে ভারী বর্ষণের কারণে ভোর 4টার দিকে এই যে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং ভোর 6টার দিকে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন, এফিবিএন পুলিশ সহ এই যে লাশগুলো উদ্ধার করতে সক্ষম হয়। মর্গে লাশগুলো এখন রয়েছে, আমরা সর্বশেষ যে তথ্যটা পেয়েছি। তো ফাতিমা, কক্সবাজার থেকে হচ্ছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই 2 জেলা সহ বিভিন্ন জেলার বন্যায় তীব্র ভোগান্তিতে অন্তত 30 লাখ মানুষ। সুনামগঞ্জের ছাতক, দোয়ারা বাজার ও শান্তিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী। অনেকেই বাড়িঘর ছেড়ে অবস্থান নিয়েছে আশ্রয় কেন্দ্রে। স্থানীয়রা জানান, বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যার্তদের জন্য 516টি আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 144 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি উপচে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ শহরের পশ্চিম টেগুড়ে এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি এখন কোন পর্যায়ে, এছাড়া পানিবন্দী মানুষের জীবন চিত্র সম্পর্কে আমাদের জানাবেন। ফাতিমা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এখন আছি সুনামগঞ্জের পশ্চিম টেগুড়িয়া বড়পাড়া সরকারি আশ্রয় কেন্দ্রে। আমি যদি আপনাকে জানাই, এখন এই মুহূর্তে এই আশ্রয় কেন্দ্রটিতে প্রায় যে পরিবারগুলো এই মুহূর্তে আছে, প্রায় 40টি পরিবারের 200 শতাধিক মানুষ আসলে এই আশ্রয় কেন্দ্রে আছে। আমি যদি আপনাকে জানাই, সুনামগঞ্জে ইতিমধ্যেই যে প্রায় 60টি উপজেলা পুরোপুরি বন্যায় কবলিত হয়েছে এবং এইসব এলাকায় মানুষ মানবতরভাবে জীবনযাপন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে আসলে ইতিমধ্যেই এইসব আশ্রয় কেন্দ্রে প্রায় মানুষ উঠতে শুরু করেছেন গেল রাত্রে থেকে। আজকে এই মুহূর্তে সুনামগঞ্জে কিন্তু প্রায় 516টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 20,000 মানুষ উঠেছেন বলে বিভিন্ন দপ্তর থেকে জানতে পেরেছি। জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে 12,500 মানুষ উঠেছেন এবং তাদেরকে সহযোগিতা পাঠানোর চেষ্টা করা হচ্ছে এবং জিয়ার চাল নগদ অর্থ দেওয়ার। কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রে এসেছিলাম এবং মানুষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, আসলে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সহযোগিতার আওতায় আসেননি, তারা কোনো ধরনের সহযোগিতা পাননি।
আমি যদি বলি সুনামগঞ্জে ক্রমশই কিন্তু নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জে শান্তিগঞ্জ এবং অন্যান্য এলাকাতে আমরা নতুন করে বন্যা কবলিত হওয়ার খবর পেয়েছি। তো আসলে যতই সময় যাচ্ছে মানুষের দুর্ভোগ বাড়ছে, মানুষ নিরাপদ পানি, খাদ্য এবং এক কথায় নিরাপত্তার সংকটাপন্ন অবস্থায় আছে। যদি পানি বৃদ্ধি পায় তাহলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে এবং মানুষের দুর্ভোগ আরো দীর্ঘ হতে পারে বলে জানিয়েছে। এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ফাতিমা, ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, বন্যা পরিস্থিতির কোনো অবনতির দিকে যাচ্ছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা, আপনাকে জানিয়ে রাখছি যে উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে তিস্তা এবং দুধকুমার নদীর পানি কিন্তু সকাল 9টা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে তিস্তা নদীর পানি কিন্তু ইতিমধ্যে 20 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে এবং দুধকুমার নদীর পানি কিন্তু বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই দুই নদীর অববাহিকার যে চরাঞ্চলগুলো রয়েছে, নিম্ন চরাঞ্চল, সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। মানুষের বাড়িঘরে পানি না উঠলে কিন্তু চারপাশ দিয়ে পানি কিন্তু উঠেছে। ফলে কিন্তু তাদের যে চরাঞ্চলে মানুষদের একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তারা ভেলা এবং নৌকা যোগে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপন করছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে এই সমস্ত নিম্ন চরাঞ্চলে যে আবাদ রয়েছে, পাট এবং সবজি, সেই সমস্ত কিন্তু পানিতে তলিয়ে গেছে। ফলে কিন্তু পাটের আবাদের অনেকটা ক্ষতি সাধন হওয়ার শঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আগামী 72 ঘন্টার মধ্যে আরো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভারী বৃষ্টিপাত হলে বন্যার পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ফাতিমা, ধন্যবাদ। ঈদের টানা 5 দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। এজন্য অনেকেই ফিরছেন ঢাকায়। বাড়তি ছুটি না পাওয়ারই ফিরছেন আজ সকাল থেকে। রেল, বাস ও লঞ্চে ফিরছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগে ভাগেই রাজধানীতে ফেরার প্রতিযোগিতায় নেমেছেন তারা। এছাড়া ফিরতি পথে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। শুক্র শনিবার এই ভিড় আরও বাড়বে। ঢাকা ফেরাদের খবর জানাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আশিকুল আলম। আশিকুল, রাজধানীতে ফেরাদের কি অবস্থা, আসলে কি বলছেন তারা? এছাড়া যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। জেনে থাকবেন যে টানা যে ছুটি ছিল ঈদের, সেই ছুটির পর রাজধানীতে কিন্তু ফিরতে শুরু করেছেন মানুষ। এবং আমরা যেমনটা দেখছিলাম সকাল থেকে রাজধানীর বাস টার্মিনাল এবং ট্রেন স্টেশনে প্রচুর সংখ্যক যাত্রী ঢাকায় ফিরছেন। তবে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ঢাকায় ফেরার যাত্রীদের সংখ্যা খুবই কম, কারণ সামনে আরও অনেকেই হয়তো ছুটি নিয়েছেন, যার কারণে বেশ যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে বিশেষ করে শুক্র এবং শনিবার এই দুটি দিনই সবচেয়ে বেশি যাত্রীদের চাপ থাকবে ঢাকায় ফেরার। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে শুধু ঢাকায় যে ফিরছেন ঈদের ছুটি শেষে তা না, কিন্তু পাশাপাশি ঢাকা থেকেও কিন্তু অনেক মানুষ ঢাকা ছাড়ছেন। যারা হয়তো ছুটি পাননি তারা এখন ছুটি পেয়েছেন, এরকম অনেকেই ঢাকা ছাড়ছেন। সেই দিক থেকেও কিন্তু আমরা দেখছি যে প্রচুর সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। এবং সকাল থেকে যে কটি বাস এখান থেকে ছেড়ে গেছে প্রতিটি বাসেই আমরা দেখছি পরিপূর্ণ যাত্রী আছে। এবং যারা ফিরছেন সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক যাত্রীর সংখ্যা একটু কম। এবং অনেকেই বলছিলেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া এবং যানজটের নগরীতে যে ফেরার যে যাত্রা সেটা আসলে অতটা সুখকর না, কারণ তাদের ফিরতে হচ্ছে যানজট নিয়ে, যেরকম তারা ঢাকা ছেড়ে গেছেন এবং যানজটের মধ্যেই তারা কিন্তু ঢাকায় আসছেন। এবং পাশাপাশি বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু যাত্রীদের রয়েছে। তো সব কিছু মিলে এটি বলা যায় যে আগামী শুক্র শনিবার নাগাদ ঢাকা শহরে মানুষের ফেরার যে এখনকার যে মাত্রা সেটি আরও বাড়বে এবং সেক্ষেত্রে ঢাকা সেই তার যে চিরচেনা যে রূপ সেটি আবার ফিরে পাবে। এই ছিল আমার কাছে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। ধন্যবাদ।
ঈদুল আজহার ছুটি শেষে নতুন সময়সূচি নিয়ে আজ থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সচিবালয়ে দেখা যায় কর্মকর্তারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আজ থেকে নতুন সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। বেলা ১টা থেকে ১:৩০ পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। নতুন এই নিয়মে ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল 10টায়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। গেল ৩ জুন মন্ত্রিসভার বৈঠকের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়ে দেয়। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়েছিল। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আতিক রহমান। আতিকা, ছুটির পর প্রথম দিনে কর্মস্থলের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন? নতুন সময়সূচি নিয়ে কি বলছেন তারা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সচিবালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়। এখানে একটু আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করেছেন। তিনি ঈদের সার্বিক পরিস্থিতি এবং সড়ক যাত্রার সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। সড়ক পরিবহন মন্ত্রণালয় আমরা দেখছি আসলে বেশিরভাগ কর্মকর্তারাই তারা এসেছেন আজকে ঈদের ছুটি কাটিয়ে। তবে সকালে আমরা আরও 2-3টে মন্ত্রণালয়ে গিয়েছি, সেখানে দেখেছি আসলে অনেক কর্মকর্তাই কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেননি, তার কর্মস্থলে ফিরেননি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে বুধ এবং বৃহস্পতিবার 2 দিন অফিস আছে, এই দিনে কিন্তু অনেকে ছুটি নিয়েছেন, বিশেষ করে পরিবার পরিজনদের, বাবা মা, আত্মীয় স্বজনের কাছে ছুটি কাটাতে তারা শুক্র শনি ছুটি, একটু বাড়তি ছুটি নিয়ে তারা রবিবারে কর্মস্থলে ফিরবেন। এই কারণে কিন্তু অনেকেই কর্মস্থলে ফিরে নেয়। এই কারণে সচিবালয়ে আমরা উপস্থিতি একটু কম দেখছি, প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা কর্মচারীরা আমরা দেখছি যে আছেন, এবং যাদের জরুরি কাজ রয়েছে এবং মন্ত্রণালয়ের যে জরুরি বিষয়গুলো রয়েছে কাজে, সে কারণে অনেকে অফিসে ফিরেছেন। এছাড়া আমরা সকালে একটি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকেও আমরা দেখেছি তারা বেশিরভাগ কর্মকর্তা এসেছেন, আরও কিছু কর্মকর্তা যারা রয়েছেন তারা ছুটিতে আছেন। সব মিলে আসলে এই যে বড় দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই সময়টাই কিন্তু গ্রামের বাড়িতে গিয়ে অধিকাংশ মানুষ একটু ছুটি কাটায়, একটু লম্বা ছুটি কাটানো তারা চায়। সে কারণেই কিন্তু এখনো অনেকে অফিসে ফিরেনি, সেটি আমরা আসলে সকাল থেকে দেখেছি। আশা করা যাচ্ছে আগামী রবিবার থেকে আরও কর্মব্যস্ত হয়ে যাবে ঢাকা। ধন্যবাদ। দাতা সংস্থাগুলোর সাময়িক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশে চলমান বড় প্রকল্পের কাজে খানিকটা ধীরগতি হয়েছে, তবে গতি ঠিক রাখতে কাজও করছে সরকার। সচিবালয়ে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া তিনি বলেন, চলতি ঈদে এ পর্যন্ত সারা দেশের সড়ক পথে ঈদ যাত্রায় 89টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ মোটরসাইকেলের। আমাদের কিছু কিছু প্রজেক্ট আছে বিদেশি সাহায্য, তো বিদেশেও যারা ফান্ডিং করে তাদেরও সংকোচনের একটা বিষয় আছে। ঘাটে ঘাটে বিলম্ব হচ্ছে, কনফারেন্স পেতে দেরি হচ্ছে, এবং এটা একটা সমস্যা যেটা প্রলম্বিত হচ্ছে। তো এর মধ্যে আমাদের শ্যামকুল 2 রাখতে হবে এবং সেভাবে কাজ করে যেতে হবে। এবার এখন পর্যন্ত পিআরটিএ বলছে 95টি অ্যাক্সিডেন্ট এবং 92টি হলো ক্যাজুয়ালিটি শেষ পর্যন্ত। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে চলছে ঈদুল আজহা পরবর্তী কোরবানির চামড়ার সার্বিক বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 20 টাকা আপনার পার স্কোয়ার ফিট আপনার বৃদ্ধি পেয়েছে গরু চামড়ার ক্ষেত্রে। ছাগলের চামড়ার ক্ষেত্রে আপনার প্রায় 7 থেকে 8 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ। এটা তো আসলে কঠিন একটা প্রশ্ন। এইখানে আসলে দেখেন, এইখানে সরকারের আমি মনে করি যে আন্তরিক আরও হওয়া উচিত। আপনার বিভিন্ন সেক্টরে সরকার বিনিয়োগ করে থাকে। আমাদের এই ক্ষেত্রে সরকারের অন্ততপক্ষে 500 থেকে 600 কোটি টাকা বিনিয়োগ করে আপনার যাতে এই সিটিপি সহ সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা আপনার যাতে করা হয়, সেই ব্যাপারে যদি আপনার পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে আমরা জানি না
কবে আমরা কমপ্লায়েন্ট হতে পারবো। তবে কিছু কিছু ট্যানারি হয়তো ব্যক্তিগত উদ্যোগে আপনার যদি ইটিপি গঠন করতে পারে তারা কিন্তু কমপ্লায়েন্ট হয়ে যেতে পারবে। দেখছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কোরবানির চামড়া নিয়ে সংবাদ সম্মেলনের অংশবিশেষ। ঈদে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রে সকাল থেকেই পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা ও ফায়াজ লেক সহ বিভিন্ন পর্যটক কেন্দ্রে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। দর্শক, চট্টগ্রামের ফায়াজ লেক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঈদের ছুটি তো শেষ, পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন, মানুষের ভিড় কেমন দেখেছেন? জি ফারিয়া, যেমনটি বলেছেন, আসলে ঈদ শেষ হলো কিন্তু মানুষের বিনোদন কিন্তু এখনো শেষ হয়নি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে সি ওয়ার্ল্ডের কিন্তু প্রচুর পর্যটক সকাল থেকে এসেছে এবং যদিও আজকে সরকারি ছুটির দিন, এরপরে কিন্তু পর্যটকের আনাগোনায় কিন্তু মুখরিত চট্টগ্রামের প্রতিটি পর্যটন কেন্দ্র। পতেঙ্গা সমুদ্র সৈকত, সি ওয়ার্ল্ড, ফয়েজ লেক, বাটারফ্লাই পার্ক, কনকর্ড এবং সেক্ষেত্রে সীতাকুণ্ড, ঝর্ণা, ইকো পার্ক, মহামায়া লেক, মিরেশ্বরাইট, প্রতিটি পর্যটন কেন্দ্রে কিন্তু আসলে প্রচুর পর্যটকের আনাগোনায় মুখরিত প্রতিটি পর্যটন কেন্দ্র। এবং সেক্ষেত্রে পর্যটকরা বলেছেন আসলে তারা অফিস আদালতের বাইরে যে ছুটি পাচ্ছেন সেই ছুটিতে তারা কিন্তু বেড়াতে এসেছেন এবং পরিবার পরিজন নিয়ে সবাই এসেছেন। এখানে শুধু শিশু নয়, সেই সাথে শিশুদের সাথে বড়রা এসেছেন শিশুদেরকে সময় দেওয়ার জন্য। এবং প্রতিটি পর্যটন কেন্দ্রই কিন্তু খুবই উচ্ছ্বাসমুখর এবং পর্যটকরা জানিয়েছেন তারা আসলে দীর্ঘ অফিস আদালত করার পরে যে সময় পান সেই সময়তে তারা বেড়াতে এসেছেন, তারা কিন্তু খুবই খুশি। এবং যারা পর্যটকের আয়োজন করেছেন পর্যটন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষ বলেছেন তারা বাড়তি নিরাপত্তা রেখেছেন যাতে কোনো পর্যটক কোনো ধরনের অভিযোগ দিতে না পারে, সেই বিষয়টি তারা ভালোভাবে দেখছেন। ফারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য পর্যটন নিয়ে। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।